চড়ৈবতী চড়ৈবতী চড়ৈবতী, এটা ঋগ্বেদ থেকে নেওয়া একটা সংস্কৃত বাক্যাংশ। এটা রাজা হরিশ্চন্দ্রের ছেলে রোহিতের গল্পের সঙ্গে সম্পর্কিত, যাকে এই উপদেশ দিয়েছিলেন ইন্দ্রদেব। এর অর্থ হলো, যে ব্যক্তি চলতে থাকে সফলতা তাকেই ধরা দেয়, অর্থাৎ চলতে থাকা ব্যক্তি সফলতা পায়। এ যেন বিজেপির জন্য খুব বড় সত্যি কথা। এক্ষেত্রে আমি দুটো রাজ্যের উদাহরণ দেব। প্রথমে পশ্চিমবঙ্গ আর দ্বিতীয় হচ্ছে গুজরাট। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। এই চড়ৈবতী এই মন্ত্রকে ভারতীয় জনতা পার্টি কিভাবে আঁকড়ে ধরেছে আপনারা একবার দেখুন। পশ্চিমবঙ্গে 4 তারিখ ফলাফল আসতে চলেছে। পশ্চিমবঙ্গে বিজেপির যাত্রাটা আপনারা একবার দেখুন। অনেক বড় বড় লোক অসফলতার পর নিরাশ হয়ে যান, তারা হতাশ হয়ে যান, রাস্তা ছেড়ে দেন বা বদলে দেন। ভারতীয় জনতা পার্টি তা করে। 1984 সালে লোকসভা নির্বাচনে বিজেপি মাত্র 2টি সিট জিতেছিল, তাও আবার গোটা দেশে। তারপর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন হলো। মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে বিজেপি 2 জন কাউন্সিলর জিতলেন এই কলকাতায়। একজন হলেন শ্যামসুন্দর এবং অপরজন হলেন শান্তিলাল জৈন। এই 2 জন কাউন্সিলর হলেন প্রথমবার বিজেপির এই কলকাতাতে। এখন কোনো মেট্রোপলিটন সিটিতে কোনো পার্টির 2 জন কাউন্সিলর হওয়া, এটা কি কোনো খবর হয়? এটা কি কোনো বিরাট কিছু ব্যাপার? কিন্তু যে পার্টি লম্বা লক্ষ্য নিয়ে চলে, যাদের দূরদৃষ্টি আছে, তাদের কাছে এটা অনেক বড় খবর ছিল। এ নিয়ে মিডিয়ার সাথে কে কথা বলেছিলেন আপনারা জানেন? কথা বলেছিলেন স্বয়ং লালকৃষ্ণ আদবানি, এবং তিনি সেদিন এমন খুশি প্রকাশ করেছিলেন যে ভাবা যায় না। অত্যন্ত খুশি হয়ে তিনি ঘোষণা করেছিলেন যেন পশ্চিমবঙ্গে বিজেপির সরকারই তৈরি হয়ে গিয়েছে। তিনি সেদিন বলেছিলেন, পশ্চিমবঙ্গে আমাদের খাতা খুলে গেছে, 2 জন কাউন্সিলর জিতেছি আমরা সেখান থেকে। 4 তারিখ ফলাফল আসবে। এখানে মনে হচ্ছে বিজেপিরই সরকার তৈরি হচ্ছে, অর্থাৎ 2 জন কাউন্সিলর থেকে একক সংখ্যাগরিষ্ঠ সরকার। এখন আমার এই কথা আপনারা যদি না মানতে চান, তবে আপনারা ঠিকই ধরেছেন যে ফলাফল না আসা পর্যন্ত হয়তো এই কথা বলা উচিত নয়। কিন্তু যা ইন্ডিকেশন পাচ্ছি আমরা, যেভাবে ভোটিং হয়েছে, যে ধরনের পরিবেশ এবং যে পরিবর্তনের ঢেউ চলছে পশ্চিমবঙ্গে, তাতে মনে হচ্ছে যে বিজেপির সরকারই এখানে তৈরি হবে। পশ্চিমবঙ্গে বিজেপির সমস্যা এটাও ছিল যে এখানে তাদের সে অর্থে কোনো নেতা ছিল না। কিন্তু আসল বাঙালির যদি কোনো পার্টি থাকে, তবে সেটা ভারতীয় জনতা পার্টি। এখানে প্রতিষ্ঠাতাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এর স্লোগান কি? বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এই 3টে স্লোগান পশ্চিমবঙ্গ থেকেই বেরিয়ে এসেছে। এবার কলকাতায় এই শহুরে এলাকায় যেভাবে পোলিং হয়েছে, ভোট হয়েছে, তাতে বলে দিচ্ছে যে মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস বা বুদ্ধিজীবী, তারা সবাই বেরিয়ে এসেছেন ভোট দিতে। এবং তাদের মধ্যে বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা ছিল যে এবার পরিবর্তন চায়, সবাই পরিবর্তন চায়। এবং পরিবর্তন মানে হলো মমতা ব্যানার্জির সরকারের বিদায়। এরপর আপনাদের বলি গুজরাটের কথা। ভারতীয় জনতা পার্টি সেখানে যাত্রা শুরু করেছিল আহমেদাবাদ কর্পোরেশন থেকে। প্রথম জয় তারা আহমেদাবাদ কর্পোরেশনেই পেয়েছিল। সেখান থেকে বিজেপি কিন্তু কখনো থামেনি, ক্রমাগত চলতে থেকেছে। কত বাধা এসেছে, কিন্তু তাতে কোনো প্রভাব পড়েনি। তাদের যে সবথেকে জনপ্রিয় নেতা ছিলেন, যিনি পাতিদারদের গুজরাটে সেই সময় সবথেকে বড় নেতা ছিলেন, সেই কেশুভাই প্যাটেল, তিনি পার্টি ছেড়ে আলাদা পার্টি বানিয়েছিলেন এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিলেন। কিন্তু বিজেপির কার্যকর্তারা বা সমর্থকরা তার সাথে যাননি, তারা নিজের পার্টির সাথেই ছিলেন। শঙ্কর সিং বাঘেলা কেশুভাই প্যাটেলের নাম্বার 2 ছিলেন। সংগঠনের কাজে আরএসএস থেকেই 2 জন উঠে এসেছিলেন। দুজনেই গুজরাটের সংগঠন দাঁড় করাতে বড় ভূমিকা নিয়েছিলেন। তিনিও পার্টি ছেড়ে বিদ্রোহ করলেন, আলাদা হয়ে কংগ্রেসের সাথে মিলে সরকার বানালেন এবং তারপরে কংগ্রেসে সামিল হয়ে গেলেন। প্রায় 20-22 বছর কংগ্রেস পার্টিতে ছিলেন তিনি, কিন্তু তিনি কিছুই করতে পারলেন না। ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক যাত্রা, বা বলা যায় যে ক্ষমতার যাত্রা, যা গুজরাটে শুরু হয়েছিল 1990 থেকে। 1990-এ জনতা দলের সাথে জোট করেছিল বিজেপি। চিমনভাই প্যাটেলের নেতৃত্বে সরকার সেখানে তৈরি হয়েছিল।
এরপর 1995 সালে বিজেপি গুজরাটে একা লড়েছিল এবং একক সংখ্যাগরিষ্ঠ একটা সরকার সেখানে তারা তৈরি করতে পেরেছিল। মাঝখানে শঙ্কর সিং বাঘেলার বিদ্রোহের কারণে 1.5-2 বছরের একটা ব্যবধান এসেছিল। তারপর সেই সময় থেকে বিজেপি গুজরাটে কখনো হারেনি এবং কংগ্রেস পার্টি গুজরাটে কখনো জেতেনি। 2009 সালে লোকসভা নির্বাচনে গুজরাটে বিজেপি সিট কমে গিয়েছিল। এটা বাদ দিলে লাগাতার সমস্ত নির্বাচনে বিজেপি সেখানে চমৎকার প্রদর্শন করেছে, 1990 থেকে একেবারে 2026। 36 বছরের অ্যান্টি ইনকাম্বাসি সত্ত্বেও পার্টির প্রতি মানুষের এত বড় বিশ্বাস থাকে, তবে আপনি বুঝুন যে সেই পার্টির শিকড় কতটা গভীরে। এই সিদ্ধান্তেই আরএসএসও চলে। এই সময় সংঘের শতবর্ষ চলছে, তো সংঘের রাস্তায় বাধা আসেনি এটা কেউ মানতে পারবে না এবং এর প্রমাণ দেওয়ারও প্রয়োজন নেই। মহাত্মা গান্ধীর হত্যার পর আরএসএস এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, আদালত থেকে তা হটে। এরপর এমার্জেন্সি পিরিয়ডেও আরএসএস এর উপর নিষেধাজ্ঞা জারি হয়। তারপর যখন 1992 সালে 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি কাঠামো ধ্বংস হলো, তখন আবার নিষেধাজ্ঞা জারি হলো আরএসএস এর উপর। প্রতিবার আদালত থেকে বেকসুর হয়ে সংঘ ফিরে এসেছে এবং আজ আপনি দেখুন পৃথিবীর সবথেকে বড় সামাজিক সাংস্কৃতিক সংগঠনে পরিণত হয়েছে আরএসএস। পুরো দেশে এবং দেশের বাইরেও এর কাজ চলছে। তো এই যে চড়াইপতি 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 মন্ত্র, এটা যে কোনো সংগঠন এবং যে কোনো ব্যক্তির মূল মন্ত্র হওয়া উচিত, সফলতার মন্ত্র হওয়া উচিত। এটা অন্য পার্টিগুলোকে একবার আপনারা দেখে নিন। আপনি দেখুন বিজেপি একের পর এক বিভিন্ন রাজ্যে জিতছে, লাগাতার জিতছে। মহারাষ্ট্রে তৃতীয়বার সরকার তৈরি হয়েছে, উত্তরপ্রদেশের পর সব থেকে বড় রাজ্য। উত্তরপ্রদেশে তৃতীয়বার 2027 সালে সরকার ফের একবার তৈরি হতে চলেছে। অসম, যেখানে 33% মুসলিম ভোটার, সেখানে বিজেপি তৃতীয়বার সরকার তৈরি হতে চলেছে। হরিয়ানা, যেখানে বিজেপি 3 নম্বর পার্টি ছিল, সেখানে লাগাতার 3বার সরকার হয়ে গেল। একইভাবে ত্রিপুরা, যেখানে বিজেপির কিছুই ছিল না, একজন এমএলএও ছিল না, সেখানে পরপর 2বার সরকার হয়ে গেছে এবং তৃতীয়বারও সরকার হবে। এইভাবে আপনি দেখা শুরু করুন। আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারের কথাটাই একবার ভাবুন। মাঝখানে 2বার নীতিশ কুমার চলে গিয়েছিলেন, তখন পরিস্থিতি আলাদা ছিল, নয়তো 2005 থেকে 2026 লাগাতার এই 21 বছর সেখানে বিজেপি ক্ষমতায় আছে এবং এই সময় প্রথমবার সেখানে বিজেপির মুখ্যমন্ত্রীও হয়ে গেল। আবার উড়িষ্যায় প্রথমবার বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছে। নবীন পট্টনায়কের 25 বছরের শাসন সেখানে চলে গেল এবং বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ সরকার তৈরি করলো সেখানে। তো এটাই হলো নিরন্তর প্রয়াসের পরিণাম। সফলতা তারাই পায় যারা হার মানে না, এবং বলা হয় যে আপনার হার ততক্ষণ হয় না যতক্ষণ আপনি নিজে হার না মানেন। এবং কিছু লোক থাকে, সে পার্টি হোক বা নেতা, তারা হারার আগেই হার মেনে নেয়, নির্বাচনের ময়দানে লড়তেই নামে না মানে মন থেকে নামে না। এই 5টি বিধানসভা নির্বাচনই দেখে নিন আপনারা, যে কংগ্রেসের সবচেয়ে বড় নেতাকে রাহুল গান্ধী, তিনি কোথায় গিয়েছেন, কটা প্রচার করলেন, কটা রাজ্য জেতার জন্য তিনি ঝাঁপালেন। সবথেকে বেশি আশা হতে পারত কেরালা আর আসাম থেকে। ফলাফল এখনো আসেনি, কিন্তু আসামে কংগ্রেসের পরিস্থিতি গত নির্বাচনের তুলনায় আরো খারাপ হতে চলেছে। আশার আলো আছে শুধুমাত্র কেরালা থেকে। সেটাও নির্ভর করছে যে সিপিএম এর বিরুদ্ধে অ্যান্টি ইনকাম্বাসি কতটা বেশি। এসব সত্ত্বেও কংগ্রেসের যে আভ্যন্তরীণ ঝগড়া চলছিল, তাও এই নির্বাচনগুলোতে ব্যাপক প্রভাব ফেলেছে এবং কংগ্রেসের লোকেরাই পুরো চেষ্টা করেছে যাতে কংগ্রেস ক্ষমতায় না আসতে পারে। তো এই নিরন্তর প্রয়াস থাকার কোনো বিকল্প নেই। 4 মে এই কথার গুরুত্ব আরও বেড়ে যাবে। বিজেপির এই চড়াইপতি দর্শন কি আগামী 4 মে পশ্চিমবঙ্গের সত্যিই বড় কোনো পরিবর্তন আনতে চলেছে? আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। যদি ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হয় তবে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর বাংলার রাজনীতি ও ইতিহাসের এইরকম গভীর বিশ্লেষণ পেতে আমাদের পেজটিকে ফলো করুন এবং ইউটিউবের মাধ্যম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরে আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে।